সমস্যা আছে? আবার বলার কোনো প্রয়োজন আছে? ওই যে জেস্টেশনাল ডায়াবেটিসটা সম্পর্কে একটু জানার ছিল ম্যাম। হ্যাঁ, সেটা তো আমরা জানবোই। তো আমরা গত ক্লাসে যেটা শুরু করছিলাম ডায়াবেটিস দিয়ে, আমার কাছে এটার লেকচারটা খুব ভালো রেডি করা নাই। তো আমি এই জন্য তোমাদেরকে ডায়াগনোসিস গুলো আগে বলে দিছিলাম। তো আমরা শুরু থেকে যদি একটু বলি, স্টেপ বাই সিকোয়েন্স, মানে স্টেপ বাই স্টেপে যদি আমরা বলি, আর তোমরা একটু কাগজ কলম হাতে রাখো। সেটা হচ্ছে, প্রথমে আসো ডায়াবেটিস এর ডেফিনেশন কি। ডায়াবেটিস এর ডেফিনেশন আমরা বলছিলাম যে ইট ইজ দ্য clinical condition characterized by persistent hyperglycemia due to relative or absolute deficiency of insulin. Persistent hyperglycemia due to relative or absolute deficiency of insulin. এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। তারপরে আমরা টাইপ বলছিলাম, কয় ধরনের টাইপ আছে। টাইপের মধ্যে আমরা যেটা বলছি চার যে ধর টাইপ আছে হচ্ছে 4 ধরনের। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, তারপরে হচ্ছে টাইপ gestational diabetes mellitus, আর হচ্ছে ডায়াবেটিস mellitus ডিউ টু স্পেসিফিক ডিজিজ। হ্যাঁ, স্পেসিফিক ডিজিজ। এখানে আমরা দেখছিলাম যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের যে কজ, সেটা হচ্ছে গিয়ে কি অটোইমিউন ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বিটা সেল। অটোইমিউন ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বিটা সেল। 2 নাম্বার হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস এটার কজ হচ্ছে প্রোগ্রেসিভ লস অফ বিটা সেল ইনসুলিন সিক্রেশন। আর টাইপ 3 যেটা, টাইপ 3 এর কাজ মানে যেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, সেটা আমরা বলতেছিলাম যে diabetes diagnosed first time in pregnancy who had no diabetes mellitus before pregnancy. এই কথাটা কিন্তু তোমাকে যতক্ষণ তুমি না বলছো, তোমার জিডিএম এর ডেফিনেশন কমপ্লিট হবে না। যে diabetes diagnosed in a woman first time in pregnancy who had no diabetes mellitus before pregnancy, এটা যতক্ষণ তুমি না বলছো তোমার ডেফিনেশন কমপ্লিট হবে না। তারপরে বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন কজ বা হরমোনাল কজের জন্য কিছু ইয়ে থাকে। হরমোনাল কজের জন্য দেখা যায় যে কিছু ডায়াবেটিস হয়, যেটাকে আমরা বলি স্পেসিফিক ডিজিজের ক্ষেত্রে আমরা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি না ম্যাম, স্ক্রিন চলে গেছে। আচ্ছা। জি ম্যাম, এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? আমি তো বুঝতেছি না। জি ম্যাম, এখন জি দেখা ম্যাম, যাচ্ছে। এখন দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, তাহলে আমাদের ছিল 4 টাইপের ডায়াবেটিস। তো আমরা যখন ইয়েতে আসবো, এই যে টাইপ 1 বলছি যে ডিউ টু কমপ্লিট অটোইমিউন ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বিটা সেল, এখানে অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়। আর টাইপ 2 তে হচ্ছে মেইনলি কি হচ্ছে, টাইপ 2 তে হয় প্রোগ্রেসিভ লস অফ বিটা সেল, এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। তাহলে আমরা টাইপ 1 আর টাইপ 2 এর যদি পার্থক্য আমরা দেখি, টাইপ 1 এবং টাইপ 2 এর পার্থক্য যদি খেয়াল করো, তাহলে দেখবা টাইপ 1 এর নাম হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এইসব রোগীদের ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল ইনসুলিন দিতে বাধ্য, কারণ তার একেবারেই ইনসুলিন নাই, তার কমপ্লিট ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বিটা সেল। আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যারা, তারা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তোমরা ইলাবোরেটলি লিখবা, ঠিক আছে? তারপরে দেখো এজ অফ অনসেট, এটাতে টাইপ 1 এ হচ্ছে বিলো 40 ইয়ার, টাইপ 2 তে হচ্ছে মোর দেন 40 ইয়ার। মোর দেন 40 ইয়ার, কোনো কোনো বইতে এটা 30 ইয়ার দিয়েও দেওয়া আছে। কজের কথা যদি আমরা চিন্তা করি, টাইপ 1 এর কজ হচ্ছে অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, আর টাইপ 2 এর কজ হচ্ছে রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি বা ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ দ্য কজ। তারপরে এখানে টাইপ 1 এ কি হয়, বিটা সেল ডিস্ট্রাকশন হয়, আর টাইপ 2 তে হচ্ছে বিটা সেল ডিসফাংশন। ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের। তোমাদের আশেপাশে যত ডায়াবেটিসের রোগী দেখো, ম্যাক্সিমামই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট। আর টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে প্লাজমা ইনসুলিন নীল থাকে অথবা ভেরি লো থাকে। এটা শুধু লো বললে মানে ভুল হবে, ভেরি লো, নীল অর ভেরি লো। এই জন্য তো আমরা বলছি যে অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি। আর টাইপ 2 তে কি হয়,
টাইপ 2 তে হয় প্লাজমা ইনসুলিন লেভেল নরমাল থাকতে পারে, হাইও থাকতে পারে। এখানে ইনসুলিনের খুব একটা সমস্যা নাই, ইনসুলিন গ্রাজুয়ালি কমবে, কিন্তু ইনসুলিন থাকার পরও ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ইনসুলিন প্রপার কাজ করতে পারে না। তারপরে দেখো, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট গুলা মেইনলি লিন এবং থিন হয়, কিন্তু টাইপ 2 ডায়াবেটিকের পেশেন্ট গুলা অবেজ হয়। শুরুতে এরা অনেক অবেজ থাকে, তারপরে আস্তে আস্তে ওয়েট লস হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স, যে টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টদের মানে আর্লি এজ অফ অনসেট দেখা যায় 30-40 ইয়ার্স এদের হয়ে যায়, বাট টাইপ 2 তে দেখা যায় মোর দেন 40 ইয়ার্স। টাইপ 1 এ দেখা গেল অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, এখানে হচ্ছে রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স। এখানে বিটা সেল ডিস্ট্রাকশন হয়, এখানে বিটা সেল ডিসফাংশন হয়। ফ্যামিলি হিস্ট্রি নেগেটিভ, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। প্লাজমা ইনসুলিন লেভেল আমি আবারও বলি নীল অর ভেরি লো, আর এখানে হচ্ছে নর্মাল অর হাই থাকে। আর পেশেন্ট গুলো এখানে হবে লিন এন্ড থিন, আর এখানে হয় ইউজুয়ালি অবেস। এখন আসো ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি জিনিস। ইনসুলিন রেজিস্ট্যান্স আর দ্য রিডিউসড এবিলিটি অফ দ্য টার্গেট টিস্যু, টার্গেট টিস্যুর এবিলিটি কমে যায় টু রেসপন্ড প্রপারলি টু ইনসুলিন, টু শো দ্য মেটাবলিক ইফেক্ট অফ ইনসুলিন। reduced ability of target tissue, কার এবিলিটি কমে যায়, টার্গেট টিস্যু, টু রেসপন্ড প্রপারলি টু ইনসুলিন, টু শো দ্য মেটাবলিক ইফেক্ট অফ ইনসুলিন। তোমরা তো ফিজিওলজিতে ইনসুলিন পড়ে ফেলছো না, নাকি এখনো পড়ায় নাই? পড়াই ফেলছে ম্যাম। পড়ে ফেলছো, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন। জি ম্যাম। অ্যানাবলিক বলতে কি বোঝায়? বলো, অ্যানাবলিক হরমোন বলতে কি বোঝায়? সিনথেটিক। সেসব সিনথেসিস করে, প্রোটিন সিনথেসিস করে, লাইপোজেনেসিস করে, হ্যাঁ, গ্লাইকোজেনেসিস করে, সব যত জেনেসিস আছে, সে হচ্ছে অ্যানাবলিক হরমোন। সে এনার্জি ইউটিলাইজ করে সব জিনিস সিনথেসিস করে, নাকি? একমাত্র যদি কোনো হরমোন থাকে যে একেবারে পিওর অ্যানাবলিক, সেটা হচ্ছে ইনসুলিন, তার কোনো ক্যাটাবলিক রুল নাই, সে হচ্ছে অ্যানাবলিক হরমোন। তাইলে এই যে আমরা বলতেছিলাম যে reduce ability of target tissue to respond properly to insulin to show the metabolic effect of insulin are known as insulin resistance. তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কজ যদি পরীক্ষাতে আসে, সেই কজের মধ্যে কি বলবা? কজ কি বলবা বলো? এইমাত্র তো পরে আসলাম, কোন ডায়াবেটিসে হয়, টাইপ 1 আর টাইপ 2 তে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়? টাইপ 2। টাইপ 2 তে। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, নাকি? জি এছাড়াও ম্যাম। আছে অন্যান্য ডিজিজে হয়, যেমন ধরো ওবেসিটিতে হয়, ওভারওয়েট যারা থাকে তাদের হয়, হ্যাঁ, ওভারওয়েট পেশেন্টদের হয়। তারপরে তোমরা ইয়ে পড়ছো, ওই যে অ্যাক্রোমেগালি পড়ছো না, হরমোনাল ডিজিজ অ্যাক্রোমেগালি, বা জায়ান্টিজম পড়ছো না? পড়ছো? অ্যাক্রোমেগালি জায়ান্টিজম পড়ছো? জোরে কথা বলো। গ্রোথ হরমোন বেশি হলে অ্যাক্রোমেগালি হয়, জায়ান্টিজম হয়, তোমরা পড়ছো না? জি ম্যাম। জি ম্যাম। তাইলে এতক্ষণ পর মনে পড়লো কেন? এগুলা লাগবে কিন্তু। এই যে এগুলা কিন্তু আসে পরীক্ষাতে, এই যে ডুয়ার্ফিজম, তারপরে অ্যাক্রোমেগালি, হ্যাঁ, ক্রিটিনিজমের সাথে ডুয়ার্ফিজমের পার্থক্য, এগুলা কিন্তু তোমাদের ফিজিওলজি থেকে পড়তে হবে। ফিজিওলজি থেকে অনেক সময় এই প্রশ্নগুলা বায়োকেমিস্ট্রিতেও দিয়ে দেয়। তাহলে দেখো, ইনসুলিন রেজিস্ট্যান্স এর মেইন কজ তো আমরা জানি একটা আছে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এছাড়াও কতগুলো ডিজিজ আছে, যেমন ওভারওয়েট, ওবেসিটি, অ্যাক্রোমেগালি, কুশিং সিনড্রোম। তারপরে যদি তুমি বলো যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ, জিডিএম যেটাকে আমরা বলতেছি, তোমরা যেটা জানতে চাইলা যে জিডিএম টা সম্বন্ধে জানার ছিল, সেই জিডিএম। তারপরে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই এই ডিজিজ গুলাতে মেইনলি আমাদের কি থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। সো ইনসুলিন রেজিস্ট্যান্স যদি মানে শর্ট নোট হিসেবে আসে, তো তুমি ডেফিনেশন লিখতে পারো, কজ লিখতে পারো। আর ইনসুলিন যে রেজিস্ট্যান্স, সেটা তুমি বুঝবা কিভাবে? একদিকে ডায়াবেটিস থাকবে, আবার অন্যদিকে কি থাকবে, হাইপার ইনসুলিনেমিয়া থাকবে।
আমরা একদিকে দেখবো যে পেশেন্টের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে তো তার মানে একদিকে দেখবো আমরা পেশেন্টের ডায়াবেটিস আছে, অন্যদিকে দেখবো কি তার ব্লাডে ইনসুলিন লেভেল হাই আছে। সো ইনসুলিন লেভেল বেশি থাকার পরেও বা নর্মাল থাকার পরেও তার ডায়াবেটিস থাকার কারণ কি? তার ডায়াবেটিস থাকার কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। বুঝা গেছে জিনিসটা? ইনসুলিন রেজিস্ট্যান্স বলতে কি বুঝাইছি আমরা এতক্ষণ? যে ইনসুলিন আছে কিন্তু সে কাজ করতে পারে না। কাজ করতে পারে না দেখে ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণেই তো ডায়াবেটিস ডেভেলপ করছে। তো তুমি যদি পেশেন্টের ডায়াবেটিস টেস্ট করো তাহলে সে ডায়াবেটিক হবে। আবার ওইদিকে যদি তুমি তার প্লাজমা ইনসুলিন দেখো তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে তার ইনসুলিন নরমাল আছে অথবা হাই আছে। ঠিক আছে? তারপরে আসো ওজিটি। ওজিটি কালকে আমি বলতেছিলাম এটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। পড়ছো? কালকে একটু পড়ছিলা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টটা কি জিনিস? পড়ছিলা? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করার জন্য আমরা কি করতে হবে? পেশেন্টের কিছু প্রিপারেশন থাকে। প্রিপারেশনটা কি দেখো? প্রথমে আমরা পেশেন্টকে বলবো আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 ডে। পেশেন্ট 3 দিন কোনো ডায়েটিং করবে না। যে ডায়েটিং করলে তো ব্লাড গ্লুকোজ লেভেল এমনিই কমে যাবে। তাহলে আনরেস্ট্রিক্টেড মানে সে তার নর্মাল ডায়েটে থাকবে। আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 ডে, অ্যাভয়েডেন্স অফ ড্রাগ এফেক্টিং ব্লাড গ্লুকোজ লেভেল। অনেক সময় যারা স্টেরয়েড খায়, হ্যাঁ, বিভিন্ন ডিজিজের কারণে স্টেরয়েড খায়, বা যেসব মহিলারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে সেটাও কিন্তু স্টেরয়েড। এইসব স্টেরয়েড খাইলে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়। সো বা ধরো কেউ আগের থেকে সাসপেক্ট করতেছে আমার ডায়াবেটিস বলে সে ডায়াবেটিসের ওষুধ খাওয়া শুরু করলো। এইসব পেশেন্টদের ক্ষেত্রে তুমি যদি ব্লাড সুগার মাপো তাহলে তো তুমি ভ্যালু পাবা না ঠিক মতো। সো তোমাকে কি বলতে হবে? যে অ্যাভয়েডেন্স অফ এনি ড্রাগ দ্যাট এফেক্ট দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। তারপরে কি করতে হবে? পেশেন্টকে তুমি বলবা ওভারনাইট ফাস্টিং এ থাকতে। আমরা যেটা বললাম যে প্রত্যেকটা ডায়াবেটিস টেস্টে তোমরা দেখছো পেশেন্ট ফাস্টিং এ থাকে নাকি? পেশেন্ট ফাস্টিং কন্ডিশনে থাকে। সো ফাস্টিং থাকতে হবে তোমাকে, 8 ঘন্টা খালি পেটে থাকতে হবে। তারপরে হচ্ছে যেদিন টেস্ট করবে সেদিন আবার যদি সে সকালবেলা এক্সারসাইজ করে আসে, হাঁটতে হাঁটতে 1 মাইল দূর থেকে বা 1 কিলোমিটার দূর থেকে আসলো হাসপাতালে ব্লাড গ্লুকোজ পরীক্ষা করতে, তাহলে তুমি তার ব্লাডে কোনো গ্লুকোজ পাবা? পাবা না। তাহলে সেই ক্ষেত্রে তাকে বলতে হবে যে আপনি ওই দিন কোনো এক্সারসাইজ করবেন না। তাইলে তোমাকে 4টা উপদেশ দিতে হবে। একটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 ডেজ, অ্যাভয়েডেন্স অফ ড্রাগ দ্যাট এফেক্ট ব্লাড গ্লুকোজ লেভেল, তারপরে হচ্ছে ওভারনাইট ফাস্টিং, আর হচ্ছে অ্যাভয়েডেন্স অফ এক্সারসাইজ। তারপরে প্রসিডিউর যেটা সেটা আমরা অলরেডি কালকে ডিসকাস করছি যে প্রথমে ফাস্টিং একটা ব্লাড স্যাম্পল নিতে হবে। তোমার পেশেন্ট আসবে, তুমি পেশেন্ট থেকে প্রথম একটা ব্লাড স্যাম্পল নিবা নাকি? নেওয়ার পরে তুমি তাকে কি করবা? তাকে 75 গ্রাম গ্লুকোজ দিবা উইথ 300 ml ওয়াটার। 300 ml ওয়াটার, 300 ml ওয়াটারের মধ্যে 75 গ্রাম গ্লুকোজ তুমি তাকে দিবা এবং তাকে বলবা যে 5 মিনিট ধরে এটা আপনি খাবেন। 5 মিনিট ধরে কেন খাবে? মানে খুব তাড়াতাড়ি ঘটঘট করে খেয়ে ফেললে এটা খুব স্ট্রেস ফেলবে প্যানক্রিয়াসের উপরে। প্যানক্রিয়াস তখন কি করবে? খুব দ্রুত ইনসুলিন রিলিজ করবে। সো সেটা না করার জন্য আমরা বলবো যে আপনি আস্তে আস্তে 5 মিনিট ধরে এই গ্লুকোজটা খান। তার 2 ঘন্টা পরে আমরা আবার ব্লাড স্যাম্পল নিব। নিয়ে তুমি, আমরা তো কালকে ডায়াবেটিসের ডায়াগনোসিস দেখছিলাম যে যদি ফাস্টিং 7 বা 7-এর বেশি হয়, আর যদি 2 আওয়ার আফটার 75 গ্রাম ওজিটিটি এটা যদি 11.1 বা তার বেশি হয় তাহলে পেশেন্ট কি? পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক। তারপরে কালকে আরেকটা জিনিস ডিসকাস করছিলাম সেটা হচ্ছে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস কারা বলো? প্রি ডায়াবেটিস কারা? ম্যাম ডু নট মিট উইথ ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস, বাট এটার এটা নর্ম হাই থাকবে। But blood glucose level are not normal. ব্লাড গ্লুকোজ তার নর্মালও না আবার ডায়াবেটিকও না, সে হচ্ছে মাঝামাঝি। এইসব পেশেন্টদেরকে আমরা কি বলবো? এই যে তারপরে আসো আমরা তো প্রি ডায়াবেটিস এর যদি বলে যে প্রি ডায়াবেটিস কারা, সেটা তো তুমি বলতে পারবা যে যাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল আছে, এই যাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল আছে হচ্ছে 5.6 থেকে 6.9 মিলিমোল পার লিটার, অথবা যাদের ওজিটিটি ভ্যালু 2 ঘন্টা পরে আসছে 7.8 to 11, অথবা যাদের HbA1c হিমোগ্লোবিন A1c হচ্ছে 5.7 থেকে 6.4%। এইসব পেশেন্ট গুলো হচ্ছে আমাদের প্রি ডায়াবেটিক পেশেন্ট।
তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে কেন, তাইলে কি কারণে তুমি আলাদা একটা গ্রুপিং করছো এখানে, কি কারণে গ্রুপিং করছো বলো। কালকে আমি তোমাদেরকে বলছিলাম যে এই পেশেন্টদের তিনটা জিনিস থাকে, এই যে লাস্টে 3 লাইন খেয়াল করো। প্রি-ডায়াবেটিস পেশেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি, ডিসলিপিডেমিয়া এন্ড হাইপারটেনশন। এই তিনটা জিনিস, ওবেসিটি, ডিসলিপিডেমিয়া এন্ড হাইপারটেনশন, and they increase the risk of diabetes and cardiovascular disease. এই কারণে এই পেশেন্টদেরকে আমরা আলাদা একটা গ্রুপ করি যেন এদেরকে আমরা ভালো মতো মানে কেয়ার করতে পারি, তাদেরকে যেন আমরা নর্মাল লাইফস্টাইলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হোক, এক্সারসাইজ হোক, লাইফস্টাইল মডিফিকেশন করে হোক, তাদেরকে যেন আমরা প্রপার নর্মাল একটা লাইফ দিতে পারি, সেটার জন্য আমরা এই গ্রুপটাকে আমরা আলাদা করি। ঠিক আছে, এটা কিন্তু কালকেও আমি বলছি, আজকেও বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট একটা শর্ট নোট। তারপরে আসো জিডিএম। জিডিএম যেটা তোমরা জানতে চাচ্ছিলা, জিডিএম এ আমি বলছিলাম যে দুইটা স্ট্র্যাটেজি থাকলেও তোমরা একটা স্ট্র্যাটেজি করবা, দুইটা স্ট্র্যাটেজির কোনো দরকার নেই। সেকেন্ড স্ট্র্যাটেজিটা হচ্ছে একটু কঠিন লাগে, মনে রাখাও কষ্ট, আর বেশি মনে রাখতে গিয়ে দেখা যাবে তোমরা আসলে আমার ডায়াবেটিসের ডায়াগনোসিসই মনে রাখতে পারবে, এই জন্য ওয়ান স্টেপ স্ট্র্যাটেজি করবা। আর এই যে ধরো 2 স্টেপে প্রথমে একবার 50 গ্রাম গ্লুকোজ খাওয়াবে, তারপরের দিন আবার 100 গ্রাম গ্লুকোজ খাওয়াবে। তো গ্লুকোজ এমনিতেই প্লাসেন্টার জন্য টক্সিক, সো 2 স্টেপের দরকার নাই, আমরা ওয়ান স্টেপ শিখি। তো ওয়ান স্টেপে আমরা বলছিলাম ওই ওজিটিটির মতোই, সে ফাস্টিং আসবে, এসে একটা ব্লাড স্যাম্পল দিবে, তারপরে সে 75 গ্রাম গ্লুকোজ খাবে, খাবার 1 ঘন্টা পর এবং 2 ঘন্টা পরে আমরা ব্লাড নিব। এবং যে কোনো একটা ক্রাইটেরিয়া, এই যে এই লাইনটা খেয়াল করো, the diagnosis of GDM is made when any of the following plasma glucose value are met or exceeded। কোনটা তাইলে, ফাস্টিং যদি হয় 5.1 মিলিমোল পার লিটার, 1 আওয়ার 1 ঘন্টার পরে যদি হয় 10 মিলিমোল পার লিটার, এবং 2 ঘন্টার সময় যদি হয় 8.5 মিলিমোল পার লিটার, তাহলে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক। যে কোনো একটা এনি অফ দ্য ফলোইং, তাহলে যে কোনো একটা যদি হয় তাহলে পেশেন্ট হবে ডায়াবেটিক। তাহলে জিডিএম এর ডেফিনেশনটা আমি তোমাদেরকে আরেকবার বলি। জিডিএম হচ্ছে কি, জিডিএম হচ্ছে বলো জিডিএম কি জিনিস? Diabetes mellitus. Ma'am, gestational diabetic mellitus. তা তো ঠিকই আছে, গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটা হচ্ছে কি, ডায়াবেটিস মেলাইটাস developed during pregnancy in a woman who had no diabetes mellitus before pregnancy। এই আমি বারবার তোমাদেরকে এটা বলতেছি কেন, তোমরা যদি এই কথাটা না বলো যে who had no diabetes mellitus before pregnancy, তাহলে কিন্তু তোমার ডেফিনেশন মানবে না। হ্যাঁ, ডেফিনেশন মানবে না, মানে এই মহিলার আগে কখনো ডায়াবেটিস ছিল না, তার প্রেগন্যান্সির আগে কোনো ডায়াবেটিস ছিল না, এবং হুট করে প্রেগন্যান্সির সময় এই প্রথমেই আর ধরা পড়ছে, তাইলে সে হচ্ছে জিডিএম। বুঝছো? আর আগে যদি থাকে তাহলে সেটা হচ্ছে টাইপ 2, টাইপ 2 বা টাইপ 1, সেটা হচ্ছে পরের কথা, মানে সেটা হচ্ছে জিডিএম না। তারপরে তোমাকে ভাইবাতে যেটা জিজ্ঞেস করবে যে তুমি কখন স্ক্রিনিং করবা, কখন করবা এই পেশেন্টের জিডিএম। মহিলা যদি প্রেগনেন্ট হয়, তুমি তো জিপি করবা, তোমার কাছে প্রেগনেন্ট লেডিরা Second আসবে, to third তুমি week. কখন তাকে জিডিএম এর জন্য স্ক্রিনিং করবে? 24 to 28 উইক, ওই যে পাশে লেখা আছে দেখো, 24 to 28 উইকস, এটা মনে রাখতে হবে। খুব ইমার্জেন্সি কজ না হইলে আমরা নরমালি 20 উইকসে এটা আমরা করি, স্ক্রিনিং করব। তারপরে আসো, কেন প্রেগন্যান্সিতে জিডিএম ডেভেলপ করে? অনেকে বলে যে এটা হচ্ছে আমাদের প্রেগন্যান্সিতে যে দুইটা হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে প্রজেস্টেরন, তোমরা তো রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ছো না, প্রেগন্যান্সি সাপোর্ট করার জন্য দুইটা হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে প্রজেস্টেরন আর একটা হচ্ছে কি হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন। এই দুইটা হরমোনের নাকি ইনসুলিন অ্যান্টাগনিস্টিক অ্যাকশন আছে, মানে ইনসুলিন যেই কাজ করে তারা এই দুইটা হরমোন ওগুলাকে অপোজ করে। এই কারণে এদের আধিক্যের জন্য, প্রজেস্টেরন এবং হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেনের আধিক্যের জন্য নাকি ডায়াবেটিস মেলিটাস ডেভেলপ করে। এটা একটা মানে হাইপোথিসিস, প্রমাণিত না যে শুধু এই কারণেই ডায়াবেটিস ডেভেলপ করে, বাট এটা একটা কজ
যে প্রেগন্যান্সিতে প্রজেস্টেরন এবং হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন বেড়ে যায়, যার কারণে কি হয়, জিডিএম ডেভেলপ করে। এবং মহিলাদের হইতে পারে যারা একটু মোটাসোটা হয়, মানে বিএমআই দেখা গেছে 30 বা 30-র উপরে আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এইসব পেশেন্টদের রিস্ক বেশি থাকে। তা এখন আসো আমরা বললাম যে কোন মহিলার ফাস্টিং এ 5.1 মিলিমোল, 1 ঘন্টা পরে 10 এবং 2 ঘন্টা পরে যদি 8.5 মিলিমোল হয় তাহলে পেশেন্ট ডায়াবেটিক। তো এই ডায়াবেটিক পেশেন্ট মহিলাদের কমপ্লিকেশন কি হয় বলো তো? কমপ্লিকেশনটা কি হয়? হ্যাঁ, এই ডায়াবেটিস পেশেন্টদের, জিএম পেশেন্টদেরকে পরবর্তীতে একটা চান্স থাকে যে তারা ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করবে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করবে। তারপরে জিডিএম এর পেশেন্টদের বেবি গুলা অনেক লার্জ হয়। কি কারণ সেটা হয়তো ঘাটলে পাওয়া যাবে, এই মুহূর্তে আমার মনে নাই। বেবি গুলা খুবই বড় হয়, যাদেরকে আমরা বলি ম্যাক্রোসোমিয়া। এবং লার্জ বেবি হওয়ার কারণে কারো যদি ভেজাইনাল ডেলিভারি হয়, সেক্ষেত্রে তার ভেজাইনাল ট্রমা থাকতে পারে, সার্ভাইকাল ট্রমা হইতে পারে, আবার বাচ্চারও ট্রমা হতে পারে, বার্থ ট্রমা হতে পারে। অনেক সময় বড় বাচ্চা ডেলিভারি করাইতে গেলে স্টিল বার্থ হতে পারে। স্টিল বার্থ বুঝো তো? স্টিল বার্থ কি জিনিস? বাচ্চা যদি জন্মের সময় মারা যায় তখন সেটাকে বলা হয় স্টিল বার্থ। জিডিএম থেকে তোমরা পড়বা হচ্ছে ডেফিনিশন, কজ, ডায়াগনোসিস আর কমপ্লিকেশন। ঠিক আছে? আর তোমরা ফিজিওলজিতে বলছো না যে তোমরা ইনসুলিন পড়ছো, তাহলে ইনসুলিনটা ফিজিওলজি থেকে একটু ডিটেইলস পড়ে নিবা। আমি এখানে তোমাদেরকে আলাদা করে ইনসুলিন বললাম না। ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন, এটা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে রিলিজ হয়। ইনসুলিনে অ্যামাইনো অ্যাসিড কয়টা থাকে? ইনসুলিন কি ম্যাম প্রোটিন 51টা। হরমোন নাকি পলিপেপটাইড হরমোন বলো তো? কয়টা? কয়টা? ম্যাম 51টা। 51টা। ভেরি গুড। এ চেইনে থাকে হচ্ছে 30টা আর বি চেইনে থাকে হচ্ছে 21টা না? তারপরে হচ্ছে এই যে সি পেপটাইড একটা রিলিজ হয় ইনসুলিন যখন ফাইনালি ম্যাচিউর হয়ে রিলিজ, মানে যখন সে রিলিজ হয় তখন একটা সি পেপটাইড রিলিজ হয় নাকি? পড়ছো? সি পেপটাইড পড়ছো? সি পেপটাইড পড়ছো? তাহলে এই যে ইনসুলিন, তারপরে ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশন, সিক্রেশন, তারপরে হচ্ছে টিস্যুর মধ্যে তার মেটাবলিক ইফেক্ট, এই জিনিসগুলো তোমরা ফিজিওলজি থেকে পড়ে নিবা। তোমাদের যদি মনে হয় যে না আমাদেরকে আরেকবার পড়াই দেন, তাইলে আমাকে জানাইও, আমরা নেক্সট ক্লাসে কেউ একজন আমাকে মেসেজ দিও বা ফোন করে জানাই দিও, তাহলে আমি নেক্সট ক্লাসে ওইটা রেডি করে তোমাদেরকে বলবো। ঠিক আছে? আজকে তাইলে এতটুকু থাক। সামনের ক্লাসে আমরা কি কিছু জিনিস আছে, যেমন ধরো ওই যে হাইপোগ্লাইসেমিয়া পরীক্ষাতে আসে, হাইপোগ্লাইসেমিয়া, তারপরে দুই একটা শর্ট নোট হয়তো আছে, ওগুলো আমরা পরে নেক্সট ক্লাসে আমাদের ডায়াবেটিসটা শেষ করে দিব। কোনো প্রবলেম হলে ফোন দিও।